সবাইকে ছেড়ে ডিকের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডিকের গাড়িতে কম্পাস উঠলে তখন ডিকে বলতে থাকে, আচ্ছা তুমি যে আমার গাড়িতে উঠে এলে এতে আমি অনেক অনেক খুশি হয়েছি, কিন্তু কিন্তু তুমি ভয় পেলে না আমার গাড়িতে উঠতে? তখন কম্পাস বলতে থাকে, আপনার যে যে জিনিসটার উপরে আকর্ষণ, আপনি যে ফর্মুলাটা চাইছেন সে ফর্মুলাটাও আমার হাতে, আর এই ফর্মুলাটা যে তৈরি করবে সেই মাথাটাও আমার কাছেই। তাই তাই আপনি আপনি আমাকে মারবেন না, এটা আমি নিশ্চিত। আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আমাকে মারলে আপনার আপনার যে স্বার্থ সেটা সেটা অসম্পূর্ণ থেকে যাবে। এদিকে ঋতুজা বারবার কম্পাসকে ফোন করতে থাকলে কম্পাস কোনোভাবে ফোন ধরে না। এটা দেখে চিন্তিত হয়ে পড়ে বিহান ও ঋতুজা। তখন বিহানকে ঋতুজা বলতে থাকে, বুঝতে পারছি না মেয়েটা ফোনটা বারবার কেটে দিচ্ছে কেন, ও কোনো বিপদে নেই তো? তখন তখন বিহান বলতে থাকে, এই জন্যই তো আমার রাগ হয়। তুমি বলো যে আমি সবসময় ওর সঙ্গে রাগারাগি করি, কিন্তু ও যে এরকম হুটহাট করে কাণ্ড করে বসে, এতে ওর কোনো দোষ নেই, তাই না মা? তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি কি করব বল, ও যে এভাবে এভাবে উধাও হয়ে যাবে এটা তো আমি বুঝতে পারিনি। এদিকে অভিষেক দত্ত বেরিয়ে যাবে, ঠিক তখনই অখিলেশ এসে বলতে থাকে, কি ব্যাপার অভিষেক দত্ত, আমার সঙ্গে আপনি কথা বলছেন না কেন? আমাকে ইগনোর করছেন কেন? আমি তো বুঝতে পারছি না। আপনি আমাকে দেখে এড়িয়ে এড়িয়ে চলার চেষ্টা করছেন, আমার সঙ্গে কথা বলতে চাইছেন না। এটার মানে কি আমি বুঝতে পারি? এটার মানে আমাকে আমাকে ভেঙে বলবেন একটু? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনার সঙ্গে কি কথা বলবো বলুন তো? আপনি তো আমাদের আমাদের মুখ মুখ তো পুরোটাই একদম ডুবিয়ে দিয়েছেন। তবে আপনার সঙ্গে কি কথা বলবো? আপনি তো এখন ফ্যামিলির সঙ্গে আছেন, বেশ ভালোই আছেন। তবে তবে আপনার সঙ্গে কি কি আর কথা বলার থাকতে পারে বলুন তো? তখন তখন অখিলেশ বলতে থাকে, আপনি আপনি এভাবে আপনার নাতনিকে অন্ধ সাজিয়ে আমাদের বাড়িতে পাঠালেন, তারপরে সেটা ম্যানেজ করে নিলাম। এরপরে আবার সেনাপতিকে আমাদের বাড়িতে পাঠালেন আমার ছেলে সাজিয়ে। মুক্তির ছেলেকে আমার ছেলে বলে দাবি করে সেটা পাঠালেন। এরপরে আপনারা যে কিছু একটা করে ডিএনএ টেস্টটা করিয়েছেন, এটা আমি খুব ভালো করেই জানি। আর কম্পাস যেহেতু কনফিডেন্স নিয়ে বলছিল, এটা তো অবশ্যই অবশ্যই ঠিক যে মুক্তি মিথ্যে বলছে। এদিকে দেখা যায় কম্পাস ডিকে ডেরায় চলে এসে ও চারপাশ ঘুরে দেখতে থাকে আর বলতে থাকে, এটা এত বড় একটা স্পেস, আর এখানে এখানে এত কিছু তৈরি করা হয়েছে, এগুলো এগুলো কেন এত কিছু বানানো হয়েছে আমি কি জানতে পারি? তখন ডিকে বলতে থাকে, এরকম আরো অনেক কিছু আছে কম্পাস। আমার আমার আরো অনেক ফার্মা ফ্যাক্টরি আছে, আমার আরো অনেক অনেক ডেরা আছে ঠিক এরকমই, এর থেকে আরো আরো উন্নত মানের জিনিসপাতি আছে আমার কাছে। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ দেখতে পাচ্ছি তো। তখন ডিকে বলতে থাকে, আমি আমি চাই তুমি আমাকে ফর্মুলাটা দিয়ে দাও। তখন তখন দেখা যায় ডিকে আরো বলতে থাকে, তুমি এখানে এলে আমরা তো চাইলে তোমাকে এখানে আটকেও রাখতে পারি, তোমার কোনো ভয় করছে না? তখন কম্পাস বলতে থাকে, না না, ভয় করবে কেন? নিজের বাবার সামনে দাঁড়িয়ে থাকতে কে কোনো মেয়ের ভয় লাগে? এ কথাটা শুনে অবাক হয়ে যায় ডিকে। ডিকে বলতে থাকে, এসব তুমি কি বলছো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ আপনি যে আমার জন্মদাতা পিতা এটা আমি জেনে গেছি, আর আর লুকাতে হবে না। তখন তখন এদিকে বিহান জিতকে বলতে থাকে, জিৎ তুমি কম্পাসকে দেখেছো? তখন জিৎ বলতে থাকে, না তো স্যার, আমিও তোকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। কেন, কম্পাস কোথায় গেছে আপনি জানেন না? তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, না ওকে আমি অনেকক্ষণ হলেই খুঁজছি। ও অ্যাওয়ার্ড নেওয়ার পরে ওকে ওকে আর পাচ্ছি না, ও কোথায় গেল বুঝতে পারছি না। এরপরে ঋতুজা বিহানকে বলতে থাকে, কোনো খোঁজ পেলে? তখন বিহান বলতে থাকে, না মা, কোনো খোঁজ পেলাম না। আমি বুঝতে পারছি না এই মেয়েটা কি করে, এই মেয়েটা বারবার এভাবে আমাদের বিপদে ফেলে কি যে শান্তি পাই, এটাই তো বুঝতে পারছি না। এটা যদি বুঝতে পারতাম তবে তো ওকে আমি শিক্ষা দিতাম। এদিকে ডিকে বলতে থাকে, কম্পাস তুমি ভেবে বলছো তো? আমি তো তোমার মাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে কম্পাস কম্পাস কার সন্তান, তোমার মা তো বারবার অস্বীকার করেছিল। তোমার মা বলেছিল যে অভিজিৎ ভৌমিকই তোমার আসল বাবা, আমি কেউ নই। তাই তো আমি ভেবেছিলাম যে সত্যিই মনে হয় অঞ্জনা অঞ্জনা ঠিক বলছে। তখন কম্পাস বলতে থাকে, আমি আমি আমার মায়ের সঙ্গে কথা বলেছি, আমি আমি সবটা জেনে গেছি যে আপনি আমার বাবা। আমার মা আর আমার পালিত বাবা আমাকে আমাকে সবার থেকে এই সত্যটা লুকিয়ে রেখেছে। এটা এটা আমি জানি। আর আমার মা আর বাবা সেদিন আমাকে সবটা খুলে বলেছে। যেদিন আপনি গিয়েছিলেন আমি আড়াল থেকে সবকিছু শুনে নিয়েছিলাম। তখন তখন দেখা যায় ডিকে বলতে থাকে, আমি চাই যে তুই আমার ফার্মা ফ্যাক্টরিতে এসে বসিস, আমার আমার সবকিছুর মাথায় বসিস, আমার সাম্রাজ্যের মাথায় বসিস। আমার তো কোনো উত্তরাধিকারী নেই, তুই আমার একমাত্র উত্তরাধিকারী। আমার এই সাম্রাজ্যে কে চালাবে বল? তুই যদি না থাকিস, তুই
তুই অনেক বড় সায়েন্টিস্ট হবি, তুই আমার সঙ্গে যোগ দে, আমার সঙ্গে যোগদান কর, এখানে এসে আমার ফ্যাক্টরি গুলোতে কাজ কর, আমার ফ্যাক্টরি গুলো নিজ হাতে চালা, আমি চাই এটাই। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি অবশ্যই আসবো, আর আমি আমি আমার ফর্মুলাটা তোমাকেই দেবো বাবা, আমি আর কাউকে ফর্মুলাটা দেব না, আমি তোমাকেই দেব। আর আমি আমি আমার 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 মা আর পালিত বাবার সঙ্গে কথা বলবো যে আমি তো অনেকদিন তোমাদের সঙ্গে থাকলাম, এখন আমাকে আমার নিজের বাবার কাছে যেতে দেওয়া হোক। এরপরে ডিকে বলতে থাকে, ঠিক বলেছিস, তুই তোর বাবা মায়ের সঙ্গে কথা বলে আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়, আমি তোকে আমার মাথায় করে রাখবো, আমি আমার মাথায় করে রাখবো তোকে, তোকে আমি কথা দিচ্ছি, তোকে কেউ কখনো আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না। তখন কম্পাস বলতে থাকে, আমি 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 কখনো তোমার থেকে সরতে চাই না বাবা, আমি আমি অনেকদিন তোমাকে ছাড়া থেকেছি আর থাকতে চাই না, আমাকে আমাকে তুমি তোমার কাছে নিয়ে এসো। এরপরে ডিকে বলতে থাকে, ঠিক আছে, অঞ্জনা তো অসুস্থ, তুই অঞ্জনাকে বলে তারপরে আয়, তুই অঞ্জনাকে বল যদি ও আসতে চায় ওকেও আনতে পারিস, সমস্যা নেই। তখন কম্পাস বলতে থাকে, না আমি ওনাদের আনবো না, আমি আমি একাই আসবো, কারণ কারণ অভিজিৎ ভৌমিকের সঙ্গে আমার মায়ের বিয়ে হয়েছে, এখন এখন আমার মা আর তোমার ওয়াইফ নেই, কিন্তু আমি তো তোমার মেয়ে, তাই না, আমি থাকতে পারি, কিন্তু মা তোমার কাছে থাকতে পারে না। তখন দেখা যায় এই বলে কম্পাস বলতে থাকে, তবে তবে এবার মা আর বাবার সঙ্গে আমার সামনাসামনি কথা বলতে হবে, সব ব্যাপারে ক্লিয়ার হয়ে আমাকে চলে আসতে হবে ওদের থেকে বিদায় নিয়ে। তখন ডেকে বলতে থাকে, ঠিক আছে মা, তুই ওদের সঙ্গে কথা বলে ওদের থেকে বিদায় নিয়ে চলে আয়। তখন কম্পাসের গালে হাত দিয়ে দিতে বলতে থাকে, আমি চাই যে তুই তুই সারা জীবনের মতো আমার কাছে চলে আয়, আমার আমার এই এই ফ্যাক্টরি গুলো তুই নিজের হাতে চালা, আর আমার সবকিছু তুই জানিস। এভাবে এভাবে আমি একা আর সবটা সামলাতে পারছি না, সারা বাংলা সারা সারা দেশ বিদেশে আমার আমার ফার্মা ফ্যাক্টরির ওষুধগুলো ছড়িয়ে আছে, আমি আমি একা আর এই সাম্রাজ্য চালাতে পারছি না, এবার তোকে আমার প্রয়োজন, তুই আমার পাশে থাকলে আমার সাম্রাজ্যটা তুই নিজের দায়িত্বে দেখতে পারবি, নিজে সামলাতে পারবি। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি তো তোমার মেয়ে, আমি আমি তোমার সবকিছু আমি নিজেই সবকিছু সামলে নেব, আর আমার এটুকু ক্ষমতা আছে। তখন দিকে বলতে থাকে, আমি আমি জানি যে তুই এসব কিছু পারবি, সবকিছু তুই সামলাতে পারবি, কারণ তোর উপর আমার পুরোপুরি ভরসা আছে। আর ভাবা যায়, ম্যানেজার, তুমি দেখতে পাচ্ছ যে মেয়েটাকে আমি শত্রু ভেবে যার থেকে ফর্মুলা ছিনিয়ে নিতে আমি এই দেশে চলে এসেছি, ছুটে এসেছি, আজ বুঝতে পারছি যে সেই মেয়েটাই আর কেউ নয়, আমার এই জন্ম দেওয়া মেয়ে, আমারই রক্ত, আজকে তার সঙ্গে আমার পুরোপুরি ভাবে পরিচয় হলো। তখন দেখা যায় কথা শুনে ম্যানেজার হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ স্যার, এটা এটা তো বেশ ভালোই লাগছে, তবে এখন কি করবেন, এখন কি ওকে আপনি শত্রুই মনে করবেন? তখন দিকে বলতে থাকে, না রে, কোনোভাবে নিজের মেয়েকে, নিজের সন্তানকে কি শত্রু মনে করে মেরে ফেলা যায়? এটা এটা আমি করতে পারবো না। তখন কম্পাস বলতে থাকে, বাবা, আমি তবে এখন আসবো। তখন দিকে বলতে থাকে, যাবি তো? এত এত তাড়াহুড়ো কিসের, যাবি তো? একটু সময় আমার কাছে থাক, তারপরে না হয় চলে যাস, গিয়ে তোর বাবা মায়ের কাছে কথা বলে ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ওদের থেকে বিদায় নিয়ে চলে আসবি। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, ওদেরকে বলে আসতে হবে, কারণ মা তো অসুস্থ, আর আমি যদি এভাবে হুট করে চলে আসি তবে তবে ওরা ভেঙে পড়বে, আমি বলে আসবো, আমি সবকিছু বলে তারপরেই আসবো। তখন দেখা যায় এদিকে অঞ্জনা ঘুমোচ্ছে, ঠিক তখনই পুরো বাড়ি কাঁপতে থাকে, এটা দেখে অঞ্জনার ঘুম ভেঙে যায়। এরপরে অঞ্জনা ঘুম ভাঙা মাত্রই তাকিয়ে দেখতে থাকে পুরো পুরো বাড়ির জিনিসপত্র সবকিছু কাঁপতে শুরু করেছে। আর তখন অঞ্জনা ভয় পেয়ে উঠার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে উঠতে পারে না, কারণ ভূমিকম্প হচ্ছিল তখন। এরপরে দেখা যায় সেখানে ছুটে আসে অভিজিৎ বলতে থাকে, অঞ্জনা, তুমি একদম ভয় পাবে না, এখানে এখানে সাইক্লোন হচ্ছে তো তাই একটু সমস্যা হচ্ছে, আমাকে ধরো, তুমি একদম ভয় পাবে না, এক্ষুনি সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই পুরোটা স্তব্ধ হয়ে যায়। এরপরে দেখা যায় অঞ্জনা বলতে থাকে, আমি 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 কিছু বুঝতে পারছি না, আমার কম্পাস কোথায়, আমার কম্পাসকে এনে দাও। তখন অভিজিৎ বলতে থাকে, কম্পাস এআই কনফারেশনে গেছে, আর একটা একটা ভালো খবর কি জানো, ওখানে আমাদের মেয়ের তৈরি একটি একটি স্পাই কুকুর, সেই কুকুর দিয়ে না সবকিছু করা যায়, যেমন ক্রিমিনাল ধরা যায়, থানায় অফিসারদের সাহায্য করবে, অনেক কিছু হবে, সাধারণ মানুষকে সাহায্য করবে, এরকম একটা একটা জিনিস করেছে, যার জন্য আমাদের মেয়ে গর্ব করছে। এরপরে কম্পাস বলতে থাকে, বাবা, তুমি আমাকে নিয়ে কথা বলছো, আমি এসেছি তো। তখন দেখা যায় কম্পাসের কথা শুনে অভিজিৎ বলতে থাকে, মা, তুই এসেছিস, তুই কোথায় গিয়েছিলি? বিহান আর তোর তোর শাশুড়ি মাকে একটা ফোন করতো,
ওরা তো তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, আমাকে ফোন করেছিল, আমি বললাম যে আমার কাছে তো আসেনি, আর ওরা অনেক চিন্তিত আছে, তাই ওদেরকে ফোন করে জানিয়ে দে যে তুই ঠিক আছিস। তখন কম্পাস বলতে থাকে, সময় হলে বলবো বাবা, এখন এখন তোমাদের সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এরপরে দেখা যায় কথাটা শুনে অবাক হয়ে যায় অঞ্জনা। তখন কম্পাস বলতে থাকে, মা তোমাকে আগে বলি, আমি তোমাকে একটা 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 কথা বললে তুমি কিছু মনে করবে না। এরপরে এরপরে দেখা যায় এই বলে কম্পাসের কথা শুনে অঞ্জনা অঞ্জনা ভয় পেয়ে যায়। অঞ্জনা মনে মনে বলতে থাকে, কম্পাস আসলে কি বলতে চাইছে আমি তো এটাই বুঝতে পারছি না, ও আমাকে কি বলবে আর কি বা শোনাবে। তখন অভিজিৎ মনে মনে বলতে থাকে, আচ্ছা কম্পাস কি কোনো উল্টোপাল্টা কথা বলবে এখন? ওর মাকে যদি কোনো উল্টোপাল্টা কথা বলে তবে তো আমি ঝামেলায় পড়ে যাব। এরপরে কম্পাস অঞ্জনার হাত ধরে বলতে থাকে, মা আমি ডিকের কাছে গিয়েছিলাম ডিকের সঙ্গে দেখা করতে। এ কথা শুনে কেঁপে উঠে অঞ্জনা। অঞ্জনা বলতে থাকে, কেন গিয়েছিলি তুই? ওখানে তোকে কে যেতে বলেছে? ওখানে কেন গেলি তুই? তখন অঞ্জনার কথা শুনে কম্পাস বলতে থাকে, মা তুমি এতটা ভয় পাচ্ছ কেন? একদম ভয় পাবে না, উনি হচ্ছেন আমার জন্মদাতা বাবা। কিন্তু এই যে ইনি দাঁড়িয়ে আছে, ইনি কিন্তু আমার জন্ম দেওয়া বাবা নয়। আর বাবা, তুমি তো চাও যে আমি অনেক বড় সায়েন্টিস্ট হই, আর সেটা আমি ডিকের কাছে গেলে সম্পূর্ণ করতে পারবো। তাই আমি ডিকের কাছে চলে যেতে চাই। তোমরা এখানেই থাকো, আমি তোমাদের দেখাশোনা করব। অবশ্য আমি তোমাকে দেখবো, আমি সবসময় তোমাদের খরচ পাঠাবো, দেখাশোনা করবো, সবকিছু করব। কিন্তু আমাকে তোমরা এবার ছেড়ে দাও, আমি ডিকের কাছে যেতে চাই, আমি আমার বাবা ডিকের সাথে থাকতে চাই। এই কথা শুনে অভিজিৎ ও অঞ্জনা বলতে থাকে, কি বলছিস এসব? কি বলছিস তুই? কম্পাস, তোর মাথা কি ঠিক আছে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ বাবা, আমার মাথা একদম ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই ফ্যাক্ট আর সেটাই সত্যি। আমি ডিকের কাছে চলে যাব, আমি এখানে থাকবো না। আমি ডিকের কাছে গিয়ে ডিকের বিজনেস গুলো আমি সামলাবো। আর ডিকের যে এই যে এত বড় একটা সাম্রাজ্য, এই পুরোটার মালিক হচ্ছে ডিকে। আর আমি যদি ওই দিকের কাছে গিয়ে থাকি, তবে সবকিছুর মালিক হব আমি। তবে আমি কেন এই সুযোগটা ছাড়বো বলো তো? এই কথা শুনে অভিজিৎ মনে মনে বলতে থাকে, কম্পাস এতটুকু লোভী কি করে হলো? ও তো এমন ছিল না, ওর কি কোনো উদ্দেশ্য আছে? এরপরে কম্পাস সেখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে কম্পাস সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, আর মনে মনে বলছে, বিহান স্যার, আমি 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 আপনাকে ফোন করে সবটা জানাবো। ঠিক তখনই বিহান ফোন করলে কম্পাস বলতে থাকে, কি হয়েছে মা, তুমি বিহান স্যারের ফোন করলে? তখন ঋতুজা বলতে থাকে, আমার ফোন দিয়ে তো অনেকক্ষণ হলো ট্রাই করছি, তুই তো কোনোভাবে ফোনটা ধরছিলি না, তাই ফোনটা করলাম। তুই কোথায় রে? এভাবে হুটহাট করে বেরিয়ে গেলি, কেউ তো তোকে খুঁজেই পাচ্ছে না, সবাই তো তোকে চারপাশে খোঁজা হচ্ছে, কোথায় তুই? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি আছি এক জায়গায়, আর আমি এখন চাচ্ছি যে কোনো একটা জায়গায় যেতে। আমি আর তোমাদের বাড়িতে যেতে পারবো না মা। তখন দেখা যায় বিধান বলতে থাকে, কম্পাস তুমি কলেজে আসবে না? কি হয়েছে তোমার? তুমি এভাবে এভাবে গেলে কেন? তখন কম্পাস বলতে থাকে, না আসবো না, কারণ আপনার যখন ইচ্ছে হবে আপনি তখন আমাকে কলেজে ডেকে নেবেন, আবার যখন ইচ্ছে হবে কলেজ থেকে দূর দূর করে তাড়িয়ে দেবেন, এরকম কিছু তো বলা হয়নি। এরকম কিছু তো আমাকে মানতে হবে, এটাও তো বলা হয়নি যে আপনি আমাকে সবসময় আমার সঙ্গে অন্যায় করবেন, আর আমি সবসময় সেটা মুখ বন্ধ করে সহ্য করব। এবার আর এরকম করার কোনো সুযোগ নেই। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে ডিকে এর কথা বলতে থাকে, কম্পাস, ডিকে তোমাকে এবার আমি মজা দেখাবো, আর এবার আমার মায়ের প্রতি হওয়া অন্যায়ের শাস্তি নেব। কিন্তু এই যে কয়দিন আমি অন্যায়ের শাস্তিটা না নিতে পারি, সে কয়দিন বিহান স্যার ও বাবাকে একদম একদম একটু একটু সাফার করতে হবে। ওরা যদি ভেঙে না পড়ে সে ব্যবস্থাও করে দিয়ে যেতে হবে। আমাকে সবকিছু ঠিকঠাক ভাবে করতে হবে। তখন কম্পাস আরো বলতে থাকে, ওই ডিকে নামের লোকটি আমার আমার মাকে এতটা এতটা কষ্ট দিয়েছে, যার জন্য আমার মা আত্মহত্যা করতে চেয়েছিল। আজকে আমার মায়ের এই অবস্থা, আমার মা আজকে বিছানায় পড়ে আছে। ওই লোকটাকে আমি অবশ্যই শাস্তি দেব। ওকে ওকে আমি বাবার স্বীকৃতি দেবো? কখনোই না। কিন্তু এখন ওর সঙ্গে মিল তো আমাকে দিতেই হবে। ওর সঙ্গে মিলে ওর ফ্যাক্টরি গুলো সকল ডিটেলস নিয়ে আস্তে আস্তে ওর মেয়ে হয়ে আমি ওর সাম্রাজ্য ধ্বংস করব। আমি ওর পুরো সাম্রাজ্য ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটা আমি কথা দিলাম। এরপরে দেখা যায় এই বলে কম্পাস সেখান থেকে চলে যেতে থাকে।